আচ্ছা, আমি তাহলে স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে দিদি। ঠিক আছে। হুম। আচ্ছা, আমরা একদম তাবাতু এবং ত আরেকবার একটু রিভিউ করে নিই, তারপর হচ্ছে এটা প্র্যাকটিসটা করবো আমরা। তাহলে কি ছিল? তাবাতু এবং তা দুটোই হচ্ছে অতীতকালে প্রযোজ্য হয়, এবং তাবাতু প্রত্যয়টা আমরা আমরা যেহেতু সাধারণত এখনো বাচ্য পরিবর্তন করিনি, এবং আমাদের এখানে যতগুলো বাচ্চ ছিল, মানে যতগুলো বাক্য আমরা করেছি সবগুলো কর্তৃবাচ্য ছিল। মানে সেখানে একটা কর্তা ছিল, কর্তা সরাসরি কাজটা করেছে আমরা যতগুলো উদাহরণ পড়েছি সবগুলোর ক্ষেত্রে। তো সেরকম হিসাবে যখন আমরা কোনো অতীতকালের বাক্য পাই, তখন আমরা আহ সেটাকে অতীতকালের বাক্যে ক্রিয়াপদকে তিন রকম ভাবে করতে পারি। কি কম কোন তিন রকম করে কেউ কি বলতে পারবেন? বর্তমানের সাথে মানে যে ক্রিয়াটা আছে সেটার সাথে স্ম যোগে, তারপরে তবতু ইয়া যোগে, প্রত্যয় যোগে, আর একটা হচ্ছে ওই আহ লং লকার হ্যাঁ, একদম ঠিক আছে, মেবি। তিনটাই ঠিক আছে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে লং লকার, আমরা যে লং লকার শিখেছি ওটা দিয়ে। দ্বিতীয়টা হচ্ছে স্ম যোগে, অর্থাৎ আমাদের ক্রিয়াটা থাকবে লট লকারে, শেষে আমরা একটা স্ম যোগ করে দিব, তাহলেই হয়ে যাবে অতীতকালের বাক্য। আর তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে ক্তাবাতু প্রত্যয় যোগে। এই যে এখানে একটা বাক্য আছে যে সে গতকাল সন্ধ্যায় বই পড়েছিল। বাংলা বাক্যটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে অতীতকালের বাক্য। আর এখানে আমরা যদি বাক্যটাকে রূপান্তর করি, এই যে বই পড়ছিল বা পড়েছিল, এটা পট ধাতু থেকে আসবে। আর পট ধাতুকে আমরা তিন রকম ভাবে এই বাক্যটা প্রথমে গঠন করব। প্রথমটা হচ্ছে লং লকার দিয়ে। যেহেতু এখানে সে হচ্ছে প্রথম পুরুষ একবচন, তাই লং লকারে আহ দ হলন লেগেছে, যেটা এখানে খণ্ড ত হয়ে গেছে। আর শেষ প্রথমে একটা অ যুক্ত হয়। আমরা জানি যে লং লকারের ক্রিয়াপদ গুলো প্রথমে একটা অ যুক্ত হয়, তাই পুরোটা হয়েছে অপঠৎ। সহ হ্যহ সায়ং পুস্তকম অপঠৎ। এখানে দেখুন, আমরা অব্যয় পড়েছি, এখানে হ্যহ এবং সায়ং দুটাই হচ্ছে অব্যয় পদ। সহ তো তৎশব্দ থেকে এসেছে, প্রথম আহ হ্যাঁ, প্রথমা বিভক্তি এক বচনের রূপ। আর পুস্তক, পুস্তক শব্দ হচ্ছে এখানে কর্ম বাক্যটি, তাই হচ্ছে এখানে আহ কর্মে আমরা দ্বিতীয়া লাগিয়েছি। পুস্তক শব্দটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, ফল শব্দের মতো তার দ্বিতীয়ার এক বচন লাগিয়েছি। এর পরের বাক্যটা করব আমরা স্ম যোগে। দেখুন, পুরো বাক্যটা একই আছে, অর্থাৎ সহ হ্যহ পুস্তকম, আহ হ্যহ সায়ং পুস্তকম। তারপর যে ক্রিয়াপদটা সেটাতে আমরা করেছি লট লকার দিয়ে, অর্থাৎ লট লকারের প্রথম পুরুষ এক বচনে তি লাগিয়ে পঠাতি, আর শেষে একটা স্ম। তাহলে এটা হচ্ছে একই অর্থ আহ নির্দেশ করছে। কি করছে? যে সে গতকাল সন্ধ্যায় বই পড়েছিল। শেষটা যেটা করব সেটা হচ্ছে তাবাতু প্রত্যয় দিয়ে। কি আছে এখানে? সহ হ্যহ সায়ং পুস্তকম পঠিতবান। এখানে আম আমরা গত ক্লাসে দেখেছি যে তাওয়াতুর কিন্তু একটু রূপভেদ হয়। কিসের রূপভেদ হয়? বচন আর লিঙ্গ ভেদে। অর্থাৎ তিনটা বচনে আর তিনটা লিঙ্গে এটার আলাদা আলাদা রূপ হয়। এখানে সাহাটা আছে প্রথম পুরুষ এক বচনে, আহ আর এটার লিঙ্গটা হচ্ছে পুংলিঙ্গ। তাই আমরা এখানে বান, তাওয়াতুর বানটা লাগিয়েছি, হয়েছে পঠিতা বান। এখানে যদি সা থাকতো তাহলে হতো পঠিতা বতী, কারণ আমরা জানি স্ত্রীলিঙ্গের এক বচনে কি হয়? বতী। তো এরকম করে আমরা হচ্ছে তাওয়াতু আর তাটা, ওটা হচ্ছে আমরা যেভাবে করে লকার গুলো শিখেছিলাম নয়টা রূপ, সেরকম করে আমরা তাওয়াতু এবং তা, এই দুটোরও নয়টা রূপ আছে, ওগুলো আমরা দেখব। তবে ওখানে ছিল একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে লকারের ক্ষেত্রে ছিল পুরুষ, আর এখানে আসছে লিঙ্গ।
লকারের ক্ষেত্রে কি ছিল? প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ, এই তিনটা পুরুষ ভেদে ছিল। আর এখানে হবে কি? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, লিঙ্গ ভেদে। আচ্ছা, এটুকু আমরা সকলেই আশা করি বুঝতে পেরেছি, কারণ আমরা গত 2 ক্লাস করেছি তাওয়াত এবং তা নিয়ে। এরপর এরপর আসছে কি, তাওয়াতু কোথায় কোথায় প্রয়োগ হয়, এটা হচ্ছে একদম সাধারণটা আমরা দেখছি। অতীতকালের বাক্যে সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে তাওয়াতু প্রত্যয় ব্যবহৃত হয়। মানে অতীতকালের যে কোনো বাক্যে আপনি সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে তাওয়াতু প্রয়োগ করতে পারবেন। এটার ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নেই, যে কোনোটা দিয়ে আপনি করতে পারবেন। আর তারপর কি বললো যে লিঙ্গ এবং বচন ভেদে এর রূপ ভিন্ন হয়, এটা তো আমি বললামই। তিনটা লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, এই তিনটা লিঙ্গ। আর এক বচন, দ্বিবচন, বহুবচন, এই তিনটা মিলে টোটাল তিনটা তিনটা করে টোটাল 9টা রূপ হয়। এবং রূপগুলো কি, সেটা কি আলোচনা করা হয়েছিল ক্লাসে? কে একজন বলুন যে আপনাদেরকে রূপগুলো কি বলা হয়েছিল, যে স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, ক্লীবলিঙ্গে কিরকম হয়? দিদি একটু একটু ক্লাস করানো হয়েছিল এ ব্যাপারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে রূপগুলো আমরা এখানেও দেখবো একটু পর। এটা টোটাল 9টা রূপ আছে এখানে, একটু পরেই ছকটা আমরা দেখতে পাবো। তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমরা যেরকম লকার ব্যবহারের সময় আহ কোন পুরুষ কোন বচনে আছে সেটা দেখে প্রয়োগ করেছি, এখন ক্তা বা তু এবং ক্তা দুটোর ক্ষেত্রে আমরা দেখবো যে কোন লিঙ্গ কোন বচনে আছে, এটা দেখে তারপর হচ্ছে প্রয়োগটা করব। এরপর 3 নম্বর বাক্য যেটা বললো, সাধারণত কর্তৃবাচ্যে ক্তা বা তু প্রত্যয় প্রয়োগ করা হয়। এখন আমরা সবাই জানি সাধারণত যেখানে প্রয়োগ করা আছে সেখানে মানে হচ্ছে এক্সেপশন আছে। এখন আমাকে বলুন যে কে এক্সেপশনটা কি? এখানে এক্সেপশন বলতে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, এটা আপনারা যেহেতু উত্তর করতে পারছেন না, তাহলে বোঝাই যাচ্ছে যে আপনারা মানে যে 2টো ক্লাস করা হয়েছে সেটা থেকে ধারণাটা ক্লিয়ার হয়নি। ঠিক আছে, আজকের ক্লাসটাও আমরা করি, তারপরও যদি কোনো অসুবিধা হয় আম, প্রয়োগের ক্ষেত্রে, মানে এটা অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে তারপর হাতে চলে আসবে। তো আম, কোনো অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আর এটা হচ্ছে এরকম প্রশ্ন করে করে জানার মতোই একটা কিছু, যেহেতু আমাদের বাচ্চা এখনো পড়ানো হয়নি। আর বাচ্চা সাধারণত আমরা কিভাবে বুঝবো, ওই আহ না চিনলে হচ্ছে ওটাই দেখে নিব যে কর্তা কি সরাসরি কাজটা করছে নাকি অন্য কেউ করছে, এটা দিয়ে। এরপর হচ্ছে যেটা বলছিলাম এক্সেপশন। এক্সেপশন বলতে সাধারণত কর্তৃবাচ্যে তাবাতু প্রত্যয় প্রয়োগ করা হয়। এখন সাধারণত যেহেতু বললাম এটার এক্সেপশন কি, এক্সেপশন মানে এই নয় যে যে কর্মবাচ্য বা ভাববাচ্যে তাবাতু হয়। এটার এক্সেপশন মানে এটাই যে অনেক ক্ষেত্রেই কর্তৃবাচ্যেও তা প্রত্যয় প্রয়োগ করা হয়। এটাই হচ্ছে তাবাতু আর তার মধ্যে ডিফারেন্স। কি ডিফারেন্স? তাটা যে তিনটা বাচ্চাই হচ্ছে রূপভেদ দেখা যায় এক্সেপশন অনুযায়ী, কিন্তু দাবাতো শুধুমাত্র কর্তৃবাচ্যে প্রয়োগ করা হয়। আর কর্তৃবাচ্যের মধ্যেও সব রুলস ওকে হচ্ছে মেনটেন করতে হবে, মানে এটা আহ, সকর্মক ক্রিয়া হতে হবে। তারপর হচ্ছে কিছু নির্দিষ্ট ধাতু থাকতে পারবে না। আমরা গত ক্লাসে পড়েছি যেমন স্থা, শি, তারপর গমনার্থক ধাতু এগুলো থাকতে পারবে না। ওগুলো থাকলে আবার হয়ে যাবে। তো এগুলো হচ্ছে এই নির্দিষ্ট কিছু রুলস ফলো করার পরই হচ্ছে আমরা কর্তৃবাচ্যে তাবা দুটা প্রয়োগ করতে পারবো। না হয় বাকি সব ক্ষেত্রে কি হবে, তা তাহলে আমরা ধরেই নিতে পারি যে তা প্রত্যয়ের ব্যবহার বেশি হয়। আচ্ছা, এরপর হচ্ছে এখানে দেখুন, এখানে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গের এবং তিনটা বচনে এক বচন, দ্বিবচন, বহু বচনে কি কি রূপ হতে পারে সেটা এখানে দেওয়া আছে, যেরকম করে আমরা লকার গুলো পড়েছিলাম সেরকম। আপনারা একবার একটু দেখে নিন, তারপরে হচ্ছে আমরা পরের টপিকে যাব।
আচ্ছা, এখানে আমরা রূপগুলো দেখলাম, আর এটার যখন আমরা বাক্যে প্রয়োগ করব তখন হচ্ছে প্রথম দিকে হচ্ছে আমাদের দেখে দেখে প্রয়োগটা করতে হবে। যে পুংলিঙ্গে এটা হয়, এক বচনে এটা হয়, দ্বিবচনে এটা হয়, এরকম করে করে দেখে দেখে করব। তারপর আমরা চেষ্টা করব যাতে না দেখেও হচ্ছে আমরা এটা প্র্যাকটিসটা করতে পারি, ঠিক যেভাবে আমরা লকারগুলো প্র্যাকটিস করেছিলাম ওভাবে। আর আমরা বাক্য করতে 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 এটা মুখে চলে আসবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এরপর হচ্ছে তা প্রত্যয়, এটারও একটু হালকা ধারণা নিয়ে নিই, তারপর হচ্ছে আমরা প্র্যাকটিস করব। হুম। একই রকম ভাবে দেখুন, তাওয়াতুও ছিল কি অতীতকালের সমাপিকা ক্রিয়াতে। ত অতীতকালে সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এটার ক্ষেত্রেও লিঙ্গ এবং বচন ভেদে রূপ ভিন্ন হয়। তবে ওইটার সাথে যা পার্থক্য সেটা হলো, ওখানে ছিল সাধারণত কর্তৃবাচ্যে, এখানে আছে সাধারণত কর্মবাচ্যে। এখানে কর্মবাচ্যের সাথে ভাববাচ্য যুক্ত হবে। কর্মবাচ্যে এবং ভাববাচ্যে কি হয়, ত প্রত্যয় হয়। তবে তিনটি বাচ্চে এর প্রয়োগ দেখা যায়, এই যে এখানে বলাই আছে যে তিনটি বাচ্চে এর প্রয়োগ দেখা যায়। তাহলে কর্তৃবাচ্যে ভাববাচ্যে তো হবেই, তার সাথে কোথায় হবে, সরি, কর্মবাচ্য এবং ভাববাচ্য তো হবেই, তার সাথে কর্তৃবাচ্যও কিছু কিছু ক্ষেত্রে হবে। যেমন গমনার্থক ধাতু থাকলে আমরা ত প্রত্যয় ব্যবহার করব। তারপর কিছু নির্দিষ্ট ধাতু আছে যেমন স্থা, শি, আর কি কি জানি ছিল, আহ, স্থা, আহ, শি, আস, বস, জন, রু, জ ইত্যাদি ধাতু থাকলে কি হবে, কর্তৃবাচ্যে ত হবে। আর আরেকটা কি, যখন অকর্মক ক্রিয়া হবে, মানে কোনো একটা বাক্যে যখন, অতীতকালের বাক্যে যখন কোনো কর্ম থাকবে না। কর্ম আমরা জানি, আমরা কিভাবে নির্ণয় করি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পারবো না, তখন মানে এটা কি, অকর্মক ক্রিয়া, মানে এই এই বাক্যে কোনো কর্মপদ কর্মকারক নেই। তখন সেই বাক্যে আমরা কি প্রয়োগ করব, তবে তো প্রয়োগ না করে তা প্রত্যয় প্রয়োগ করব। তাওয়াতুর মতো তাইরা দেখুন, আম তিনটা রূপ ভেদ আছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গে, আর এক বচন, দ্বিবচন, বহুবচনে। আচ্ছা, এই পর্যন্ত অর্থাৎ তাবাতু এবং তয়ের সাধারণ যে ধারণা, আগের দুই ক্লাস এবং আজকের ক্লাস এখন পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে তার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে কি? দিদি একটু পড়া রিভিশন দিয়ে তারপরে এই করা লাগবে, বলা লাগবে আচ্ছা, কোথাও সমস্যা আছে কিনা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এই ক্লাস নোটটা তো দিয়ে দেওয়া হবে ক্লাসের পর, আপনারা দেখে বলবেন যে আপনারা পারছেন কিনা। আর আপাতত হচ্ছে আমরা যেহেতু বলেছি যে প্র্যাকটিস ছাড়া এগুলো আসবে না, তাই আমরা কয়েকটা বাক্য প্র্যাকটিস করি। তাহলে আমাদের এই যে রূপগুলো, এগুলো করতে করতে হচ্ছে আমাদের আহ, হাতে চলে আসবে বা মাথায় থাকবে সবসময়। এই যে দেখুন, এখানে কি, যে সে চিঠি লিখেছিল। প্রথমত আমরা দেখবো যে এটা কি, কি ধরনের বাক্য, এটা অতীতকালের বাক্য, লিখেছিল। তারপর কি দেখবো, যে এই বাক্যে ক্রিয়াপদটার কর্ম আছে কিনা। আমি যদি এখানে কি লিখেছিল দিয়ে প্রশ্ন করি তাহলে পাই যে চিঠি লিখেছিল, তাহলে অবশ্যই এটা সকর্ম ক্রিয়া। আর আমরা জানি সকর্ম ক্রিয়া কি হয়, তাবাতু হয়। তাহলে আমি এটা কি করব, লিট ধাতুর সাথে তাবাতু প্রয়োগ করে এটার আনসারটা রেডি করব। এখন বলুন তো এটার তাহলে সংস্কৃত রূপটা কিরকম হবে। সহপত্রম লিখিতবান, এমন। হ্যাঁ, একদম ঠিক আছে, সাহা পত্রম লিখিতবান। লিখ ধাতুর সাথে
তাওয়াতু এর পুংলিঙ্গের একবচনে ওয়ান যুক্ত হয়েছে। আর যদি এটা স্ত্রীলিঙ্গ দিয়ে করতাম? সাহা হয়ে যেত। সাহা পত্রম লিখিতবন্তু। না, লিখিত, বতী। হ্যাঁ লিখিতবতী। বতী। তাহা না সা। মনে রাখবেন এই সা এই সা। স্ত্রীলিঙ্গ যখন আমরা প্রয়োগ করব সেখানে কিন্তু কোনো বিসর্গ নেই। এই যে দেখুন, সহ পত্রম লিখিতবান আর সা পত্রম লিখিতবতী। কেন? কারণ এখানে সহ প্রথম বাক্যে সেটা হচ্ছে পুংলিঙ্গ আর আছে এক বচনে। তাই আমি এখানে তাওয়াতু থেকে ওয়ান নিয়েছি, আর লিখ ধাতুর সাথে তাওয়াতু যুক্ত হয়ে হয় লিখিতবান। দ্বিতীয় বাক্যে সা, যেটা স্ত্রীলিঙ্গ নির্দেশ করছে, সেটার আহ কারণে আমরা এখানে তাওয়াতুর স্ত্রীলিঙ্গের এক বচনের রূপ নিয়েছি, যেটা হচ্ছে ওয়াতি। আমরা একটু প্রিভিয়াস স্লাইডে গিয়ে দেখে আসি। এই যে দেখুন, এখানে পুংলিঙ্গে আছে এক বচনে ওয়ান, এবং স্ত্রীলিঙ্গে আছে ওয়াতি, ক্লিবলিঙ্গে আছে ওয়াত। তাই আমি ওখানে কি করেছি যে লিখিত ওয়ান এবং লিখিত ওয়াতি, পরের গুলোও থাকবে নিশ্চয়ই এর পরের বাক্যগুলোতে। তাই আমরা হচ্ছে এটা যদি ভুলে যাই আবার এসে এসে দেখবো যে এটা কি ছিল কি ছিল। হুম, এই গেল হলো আমাদের প্রথম বাক্য, এটা একদম সাধারণ বাক্য। আর এটা হচ্ছে কর্তৃবাচ্যের বাক্য। কিভাবে বুঝেছি আমরা? কারণ সে চিঠিটি লিখেছিল, এটা সরাসরি সে আহ, যে কাজটা করেছে, মানে কর্তা সরাসরি কাজটা করেছে। এখানের মধ্যে কোনো এমন হয়নি যে আম, এটা বলেনি যে তার দ্বারা চিঠি লেখা হয়েছিল। তার দ্বারা চিঠি লেখা হয়েছিল বললে তখন সেটা কি হয়ে যেত, কর্মবাচ্যে। আর তখন আমরা কর্মবাচ্য কিভাবে চিনবো? দেখবেন একটা তৃতীয়ার রূপ থাকবে, তখন এখানে সহ না হয়ে কি হতো? তৎ শব্দের তৃতীয়ার একবচনের রূপ কি? বলুন, যার মনে আছে তিনি বলুন। এক বছর না? হ্যাঁ, তৎ শব্দের তৃতীয়ার এক বছর। একবচনের রূপ। আজকের উপস্থিতি তো অনেক কম, যদিও এটা অফ ডেতে ক্লাস হচ্ছে, অর্থাৎ বুধবারে তো আমাদের সাধারণত ক্লাস হয় না। তৎ শব্দের তৃতীয় মনে হয় তেন। হ্যাঁ, কে বললেন? যদি আমি সজল দাস বলছি। বাহ। আজকে আজকে থেকে, যেহেতু এই টপিকটা একটু কঠিন, তাই আম, আজকের ক্লাসে যারা যারা রেসপন্স করবেন তারা হচ্ছে আমার পক্ষ থেকে ওই যে মেইন পরীক্ষায় কিছু নাম্বার এক্সট্রা পাবেন। তো এরকম বলার পর আমাকে নামটা বলবেন। সজল দাস, একদম ঠিক বলেছেন। তেনা। তেনাটা কখন হবে? যখন হচ্ছে আমরা তৎ শব্দের পুংলিঙ্গের রূপটা নিব। পুংলিঙ্গর এক বচনে কি হয়? আহ তেনা, তখন কি হতো এরকম, তেনা পত্রা। তখন এটা তাওয়াতু না হয়ে তা হতো, কি হতো? লিখা তাহ। আর যদি স্ত্রীলিঙ্গ ধরি তাহলে হতো কি? তয়া। তয়া পত্রম। তারপর আমাদের ত প্রত্যয়ের রূপ অনুযায়ী আমরা আবার দেখে আসি। এই যে এখানে স্ত্রীলিঙ্গে আছে তা, তাহলে কি হতো? লিখিতা। লিখতাহা অথবা লিখিতা।
আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে যখন বাচ্চা চিনতে পারবেন না তখন দেখবেন যে আহ যে কর্তা আছে সেটা কি প্রথমাতে আছে নাকি তৃতীয়াতে আছে। কর্তা যদি সরাসরি কাজ করে তাহলে থাকবে প্রথমাতে, যেমন এখানে সাহা বা সা আছে। আর যদি সরাসরি কাজ না করে তখন থাকবে তৃতীয়াতে। আর তৃতীয়া থাকলেই মানে কি ওটা হচ্ছে ত হবে, তখন আর তাবাতু হবে না। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় বাক্য, আমরা দুজন কাজটি করেছিলাম। এটা কি হবে? আমরা দুজনের সংস্কৃত কি? বলুন। আবাম। অহম, অবাম, হ্যাঁ, আবাম। বয়াম। অবাম হবে। আবাম। আমরা দুজন, তারপর কাজটি করেছিলাম। দেখুন আমি এখানে প্রথমে ক্রিয়াপদকে কি জিজ্ঞেস করব, যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর আছে কিনা। আমি যদি এখানে প্রশ্ন করি যে কি করেছিলাম, তাহলে কাজটি করেছিলাম, অর্থাৎ আমার এখানে কর্ম আছে। তাহলে আমি এটাতে কনফার্ম হলাম যে আমি এখানে তাবাতু প্রত্যয় প্রয়োগ করতে পারবো। না হলে কিন্তু পারতাম না, কর্ম না থাকলে কিন্তু আমাকে ত প্রত্যয় ব্যবহার করতে হতো। আচ্ছা, তো আমরা আওয়াম পর্যন্ত গিয়েছি। এখন বলুন যে আওয়াম আম, এটা কোন লিঙ্গ? এটা ক্লিবলিঙ্গ ধরা যাবে। ক্লীবলিঙ্গ? আমরা দুজন ক্লীবলিঙ্গ? না, হ্যাঁ, এটা তো আপনি স্ত্রী ধরতে পারেন, পুরুষও ধরতে পারেন, হ্যাঁ। যে কোনো তো একটা ধরেই তো করা যাবে। হ্যাঁ, যে কোনো একটা ধরে করা করা যাবে। তাহলে আমরা পুংলিঙ্গ ধরবো অথবা স্ত্রীলিঙ্গ ধরবো। আর দ্বিবচনের রূপ দেখুন, এখানে পুংলিঙ্গ আছে বন্তু, আর স্ত্রীলিঙ্গ আছে বত্তু। তো আমরা যদি আওয়ামকে স্ত্রীলিঙ্গ ধরে করি তাহলে হবে বত্তু। ওখানে ছিল ক্রি, তাহলে হবে কৃতবত্তু। আর যদি পুংলিঙ্গ ধরে ধরি তাহলে হবে কৃতবন্তৌ। এটা দুটো দিয়ে করা যায়। দেখুন উত্তর এসে গেছে আমাদের। আওয়াম কার্যম কৃতবন্তৌ অথবা আওয়াম কার্যম কৃতবত্যৌ। প্রথমটাতে হচ্ছে পুংলিঙ্গ ধরে করা হয়েছে, পুংলিঙ্গের দ্বিবচন। আর দ্বিতীয়টাতে হচ্ছে স্ত্রীলিঙ্গের দ্বিবচন ধরে করা হয়েছে। আচ্ছা, তাহলে এর পরের বাক্যটাতে আমরা দেখি। দেখুন এই বাক্যটাতে কিন্তু দুটো দেওয়া আছে, একটা হচ্ছে বালিকেরা বালিকারা, আরেকটা হচ্ছে বালকেরা। তো আমরা একবার বালিকারা ধরে করব, আরেকবার বালকেরা ধরে করব। বালিকারা কি দেখেছে? একটি কাক দেখেছিল। তো কি দেখেছিল? একটি কাক দেখেছিল, অর্থাৎ এই বাক্যটা তো কর্ম আছে, আমরা কনফার্ম হলাম। এরপর হচ্ছে আমরা এটাকে আম, দেখেছিলাম, দেখার জন্য হচ্ছে আহ দৃশ ধাতু, দৃশ ধাতুর হচ্ছে তাবাতু প্রত্যয়টা নিব। প্রথমে হচ্ছে বালিকারা আছে, তো বালিকাহা দিয়ে করব। লতা শব্দের মতো, লতা থেকে হয় লতাহা, বালিকা থেকে হবে বালিকাহা, যেহেতু বহুবচন বলছে এখানে। বালিকাহা, তারপর একম কাকম কাকম হৃষ্টবন্ত। দৃষ্টা বন্ত। বন্তু। বত, ওয়াতিও হবে। বন্ত তো পুলিঙ্গের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে বালকেরা যখন করবো তখন হবে বন্তঃ। আর যদি স্ত্রীলিঙ্গ ধরি তখন হবে ওয়াত্যাহ। অসুবিধা নেই, আমরা ভুলে গেলে আবার গিয়ে দেখে আসবো। এই যে এখানে দেখুন, যখন আমরা এখন কি করছি বালিকারা বা বালকেরা, তাহলে বহুবচন, তাই পুংলিঙ্গ বহুবচনে হচ্ছে ওয়ান্তঃ, আর স্ত্রীলিঙ্গ বহুবচনে আছে ওয়াত্যাহ। আমরা যদি বালিকারা দিয়ে করি তখন হবে
দৃষ্টবন্ত্যাহ। আর যদি বালকেরা দিয়ে করি তখন হবে দৃষ্টবন্তঃ। এই যে এখানে উত্তর চলে এসেছে, বালিকাহা একম কাকম। আর একম কাকম, এই কাক শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো। আর এই এক, এই শব্দটা হচ্ছে কাকের বিশেষণ। আমরা জানি কোনো বস্তুর দোষ গুণ অবস্থা সংখ্যা অথবা হচ্ছে পরিমাণ বোঝালে, তো এখানে এক এটা একটা সংখ্যা। তো এই সংখ্যার বিশেষণ, সংখ্যা বিশেষণের ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এটা কাকের বিশেষণ তাই কাকের যে বিভক্তি যে বচনটা হয়েছে সেটা এক শব্দটা তো হবে। কাকে আমরা কি লাগিয়েছি, কাক যেহেতু কর্ম তাই দ্বিতীয়ার এক বচন লাগিয়েছি কাকম। তাই এক শব্দটা তো দ্বিতীয়ার এক বচন হয়ে একম হয়েছে। একম কাকম দৃষ্টবত্যः অথবা দৃষ্টবন্তः। গেল। এরপর আছে ফুল অথবা ফুল দুটি অথবা ফুলগুলো পড়েছিল। ফুল ধরলে হচ্ছে এক বচন, ফুল দুটি ধরলে হচ্ছে দ্বিবচন, আর ফুলগুলো হলে হবে বহু বচন। তাহলে আমরা একটু দেখে আসি যে এক বচন, দ্বিবচন, বহু বচনের রূপগুলো কি হয় ক্লিবলিঙ্গে। এই যে কি ছিল, এক বচনে হয় বাত, দ্বিবচনে হয় বাতি। দেখুন এখানে কিন্তু মিল আছে, স্ত্রীলিঙ্গের এক বচন আর ক্লিবলিঙ্গের দ্বিবচন দুটোই কিন্তু বাতি। তাহলে আপনাদের কিভাবে বুঝতে হবে, ওই কি বলে ওটাকে, কর্তা দেখে বুঝতে হবে যে এটা ক্লিবলিঙ্গ বোঝাচ্ছে নাকি স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে। আচ্ছা, তো ওয়াত, ওয়াতি, ওয়ান্তি, এই তিনটা আমরা রূপ দেখে নিলাম। এরপর হচ্ছে আমরা বাক্যগুলো এখন করব। মানে কি ছিল, ফুল পড়েছিল, তো ফুল কিভাবে পড়বে। এই যে, তাহলে প্রথমটাতে হবে পুষ্পম পতিতবৎ, ওই যে ফল শব্দের মতো। দ্বিতীয় শব্দ হবে পুষ্পে পতিতবতী, ফল ফুল দুটি। আহ ওখানে ফল শব্দ থেকে হয় ফলম ফলে ফলানি, তো এখানে হবে পুষ্পম পুষ্পে পুষ্পাণি। এরপর হচ্ছে পুষ্পে পতিতবতী। আর তৃতীয় বাক্যে যেখানে আমরা ফুলগুলো অর্থাৎ বহু বচন ধরবো সেখানে হবে পুষ্পাণি পতিতবন্তী। আচ্ছা, এই পর্যন্ত গেল তাহলে হচ্ছে আমাদের তাওয়াতুর যে প্র্যাকটিস সেগুলো। এরপরে আমরা করব যে তা, সেটার প্র্যাকটিস গুলো। তাহলে এর আগে হচ্ছে আমরা তা এর রূপগুলো আরেকবার একটু দেখে নিই। তাহলে পুংলিঙ্গ আছে তাহা, তৌ, তাহা। স্ত্রীলিঙ্গে আছে তা, তে, তাহা। ক্লিবলিঙ্গে আছে তম, তে, তানি। এখানেও দেখুন স্ত্রীলিঙ্গের দ্বিবচন আর ক্লিবলিঙ্গের দ্বিবচন একই, আবার পুংলিঙ্গের বহুবচন স্ত্রীলিঙ্গের বহুবচন একই। তো একই একই গুলো একটু একটু খেয়াল রাখবেন যাতে ভুল না হয়ে যায়। আচ্ছা, আবার দিব। হ্যাঁ। হ্যাঁ একটু। এটাতে তো পুলিঙ্গ স্ত্রীলিঙ্গের বহু বচনটা সেম। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন বাক্যে প্রয়োগ দেখি, তাহলে হচ্ছে এগুলো প্র্যাকটিস হয়ে যাবে।
প্রথমে হচ্ছে রাম বনে গিয়েছিলেন। সাধারণভাবে আমরা যদি বাক্যটাকে দেখি যে আম, গিয়েছিলেন, এটা হচ্ছে অতীতকালের বাক্য, আর এটা হচ্ছে গম ধাতু থেকে আসবে। আর এটাকে যদি আমরা প্রশ্ন করি যে কি গিয়েছিলেন বা কাকে গিয়েছিলেন, আম, তাহলে কিন্তু আমরা কোনো উত্তর পাচ্ছি না। তার মানে এই বাক্যটাতে কোনো কর্ম নেই। তাহলে আমরা কনফার্ম হলাম যে যেহেতু কর্ম নেই আর অতীতকালের বাক্য, তাহলে আমরা তা প্রত্যয় ব্যবহার করতে পারি। আরেকটা কনফার্ম করতে পারি যে এটা গমনার্থক ধাতু দিয়ে হবে, গিয়েছিলেন। তাই গমনার্থক ধাতু হলে কি হয়? ত হয়। এই কারণে এই বাক্যটাতে তা প্রয়োগ করা যাবে। তাহলে রাম, রাম শব্দের কি নিব আমরা? প্রথমা এক বচন। কেন প্রথমা এক বচন? রামঃ। হ্যাঁ, আমরা জানি যে সাধারণত ত প্রত্যয় হয় কর্তৃবাচ্যে হয় না, কি হয়? কর্মবাচ্যে বা ভাববাচ্যে। তো সেই হিসেবে আমাদের কি ছিল? রামের দ্বারা বনে গমন করা হয়েছিল, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু আমরা এভাবে করছি না কেন? কারণ এটা আমরা দেখছি যে এটা গমনার্থক ধাতু আছে আর এখানে কোনো কর্ম নেই। তাই কর্ম না থাকলে বা গমনার্থক ধাতু থাকলে তখন হচ্ছে আমরা সাধারণভাবে ত প্রত্যয় ব্যবহার করি, তখন আর এই যে বাক্যটাকে হচ্ছে আমাদের আর কর্মবাচ্যে নিতে হবে না। আমরা বাক্যের যে কর্তা আছে সেটাতে সরাসরি প্রথম আর এক বচন ব্যবহার করতে পারবো। প্রথম আর এক বচন হলে এক বচন, যদি দ্বিবচন বা বহুবচন থাকে সেটা ব্যবহার করতে পারবো, অর্থাৎ প্রথম বিভক্তি ব্যবহার করতে পারবো। তাই এখানে হবে রামঃ। রামঃ, তারপর হচ্ছে বনম, তারপর হবে গম থেকে আসবে গতঃ। দেখুন, রামঃ বনম গতঃ। আর বনম কেন হয়েছে সেটা তো জানেন। আহ আহ কোথায় গিয়েছিলেন দিয়ে প্রশ্ন করে আমরা পাই বন। এটা তো অধিকরণ হওয়ার কথা ছিল, কিন্তু গমনার্থক ধাতু থাকলে কি হয়? অধিকরণ না হয়ে দ্বিতীয় হয়। তাই এখানে, তাই এ কারণে বন শব্দে দ্বিতীয় হয়েছে। আবার এটাকে কেউ কিন্তু কর্ম ভেবে ধরে এটাকে তাবাতু দিয়ে করে ফেলবেন না। মনে রাখতে হবে যে এইখানে বন শব্দটা কিন্তু কর্ম নয়। এখানে বন শব্দটা হচ্ছে অধিকরণের সপ্তমী হওয়ার কথা ছিল, এটা গমনার্থক ধাতুর কারণে দ্বিতীয়া হয়েছে। এই বাক্যটাতে আমরা ছিলাম যে এখানে এই বন শব্দটাকে কেউ দ্বিতীয়া মনে করে এখানে কিন্তু আহ বা কর্ম মনে করে কেউ কিন্তু এখানে তাবাতু প্রত্যয় প্রয়োগ করবেন না। এটা মাথায় রাখবেন, এটা কিন্তু অধিকরণের সপ্তমী। আচ্ছা, এরপর পরের বাক্যটাতে আমরা দেখি। এটা আছে কি, শিশুরা কেঁদেছিল। এই বাক্যটা দেখুন, এখানেও শিশুরা কিন্তু সরাসরি কাঁদার কাজটা করেছে, এখানে অন্য শিশুদের দ্বারা কাঁদা হয়েছিল এরকম কিন্তু বলা হয়নি। তাহলে এই বাক্যটা কিসে আছে? কর্তৃবাচ্যে আছে। কিন্তু দেখুন, কি কেঁদেছিল, কাকে কেঁদেছিল, এরকম যে যদি আমরা প্রশ্ন করি কোনো কিন্তু উত্তর পাচ্ছি না। অর্থাৎ এই বাক্যটাতেও কিন্তু কর্ম নেই, অর্থাৎ এটা অকর্মক্রিয়া। তাই অকর্মক্রিয়ায় আমরা জানি কি হয়? ত প্রত্যয় হয়। এই বাক্যটা তপ। আমরা ত করবো। শিশুরা, শিশুরা প্রথমা বহুবচন হবে, কিরকম হবে রূপটা? শিশুহ। শিশুহ রোদিতি। আচ্ছা, শিশু শব্দটা হচ্ছে উকারান্ত পুংলিঙ্গ, সাধু শব্দের মতো। তাই এটা হবে, সাধু থেকে হয় সাধবহ, শিশু থেকে হবে শীর্ষবহ। ঋষভঃ। আর কাদা, এটা হচ্ছে রুদ ধাতু থেকে আসবে, তখন হবে রুদি তাহা। আমরা রোদিতি। দেখেছিলাম না ওখানে যে পুংলিঙ্গের বহুবচনে কি হয়? তাহা। এই যে রোদিতাহ। দেখুন, পুংলিঙ্গের বহুবচনে কি হয়? তাহা। তো রুদ ধাতু থেকে কি আসবে? রুদ ধাতুর অর্থই হচ্ছে কান্না করা। তো ওখান থেকে হবে রুদি তাহা। কি কি হলো তাহলে? শিশাবহ রুদি তাহা।
এর পরের বাক্যটা আছে যে আমার দ্বারা চাঁদ দেখা হয়েছিল। এই যে এসেছে আমাদের কর্তৃবাচ্য ছাড়া কর্মবাচ্যের বাক্য। এখানে আমি চাঁদ দেখেছি এরকম কিন্তু বলিনি, বলেছি আমার দ্বারা চাঁদ দেখা হয়েছিল। আমার দ্বারা, তার মানে এখানে কি হবে, তৃতীয়া প্রয়োগ হবে। চাঁদ দেখা হয়েছিল, চাঁদ শব্দে কি হবে তাহলে, প্রথমার একবচন হবে। এখানে চাঁদ বাক্যের আহ সাধারণত বাক্যের কর্ম হতো, যদি আমি বলতাম যে আমি চাঁদ দেখেছিলাম, আমি কি দেখেছিলাম, চাঁদ দেখেছিলাম, তো চাঁদ কি হতো, কর্ম। তো আমরা জানি যে কর্ম বাচ্চা কি হয়, কর্মে প্রথমা হয়। আর যদি এগুলো ভুলেও যায়, কোনো দরকার নেই ওগুলো বাচ্চা টাচ্চ দেখার। আমরা বাংলা থেকে বুঝতে পারছি যে এখানে আমার দ্বারা চাঁদ দেখা হয়েছিল, এটা কর্মবাচ্চা আছে, তাই এটা কি হবে, আমার দ্বারা শব্দটাতে কি হবে, আমি বা আস মায়া। শব্দের তৃতীয়ার এক বচন। আসমাত শব্দের তৃতীয়ার এক বচন কি? ময়া মনে হয় দিদি, নাকি? হ্যাঁ, মায়া। আম, এখানে আমি একটা কথা বলি, যে গীতায় দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ যেখানেই বলেছেন যে আমি করেছি, আমি করেছি, কিন্তু উনি এভাবে বলেননি, উনি বলেছেন আমার দ্বারা হয়েছে, আমার দ্বারা করা হয়েছে, আমার দ্বারা সৃষ্ট হয়েছে। আমার এখানে একটা আম, শ্লোক মনে পড়ছে, শ্লোক পুরোটা মনে পড়ছে না, মনে পড়ছে। চতুর্বর্ণীয় মায়া সিস্টেম। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম, চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ। গুণকর্ম বা আচ্ছা, তো ওখানে কি বলেছে, আমার দ্বারা চতুর্বর্ণ সৃষ্ট হয়েছে। আহ বাকি সবগুলো শ্লোকেও দেখবেন সরাসরি কিন্তু আমি করেছি এরকম বলেননি উনি। আচ্ছা, যাই হোক, তো ওখানে মায়া শব্দটার অনেক ব্যবহার দেখতে পারবেন। তো মায়া হচ্ছে আসমাত শব্দের তৃতীয়া এক বচন। আর যদি এখানে আম, এক বচন না হয়ে দ্বিবচন বা বহু বচন হতো তাহলে কি হতো, দ্বিবচনে হতো আওয়াভ্যাম, আর বহু বচনে হতো अस्माभिः। যদি বলতাম যে আমাদের দ্বারা চাঁদ দেখা হয়েছিল তাহলে হতো अस्माभिः। তারপর হচ্ছে চাঁদ শব্দের প্রথম আর এক বচন চন্দ্রঃ। তারপর হচ্ছে দেখা হয়েছিল দৃশ ধাতু থেকে আসবে। তারপর দৃশ্যম। যদি এখানে এক বচন থাকে তাহলে হবে আহ এক বচন থাকলে এইখানে দ্বিতীয়, চন্দ্রতে দ্বিতীয় লাগবে না? আহ যদি এটা কর্তৃবাচ্যের বাক্য হতো, যদি আমি বলতাম যে আমি চাঁদ দেখেছি, তখন দ্বিতীয়া হতো। কিন্তু আমার দ্বারা চাঁদ দেখা হয়েছিল, এটা হচ্ছে ও কর্মবাচ্যের। আচ্ছা, প্রথম হয়ে যাবে এটা। হ্যাঁ, বুঝতে পারছি। আর এটা হচ্ছে কর্মবাচ্যের রুলস, যে যে কর্ম তাতে প্রথমা হয়, আর যে কাজটা করেছে অর্থাৎ কর্তা তাতে তৃতীয়া হয়। এখানে আহ কর্ম হচ্ছে চাঁদ, তাহলে চাঁদে হবে প্রথমা, আর কর্তা হচ্ছে আমি, আমাতে হবে তৃতীয়া। এই যে দেখুন, চন্দ্রः ময়া দৃষ্টः অথবা ময়া চন্দ্রः দৃষ্টः। কেন এমন হলো, এই যে আমার দ্বারা, আহ আমি যদি পুংলিঙ্গ ধরি তাহলে হবে আহ তাহা। তো দৃশ ধাতুর সাথে তাহা যুক্ত হয়ে এটা সন্ধির নিয়মে ট হয়ে যায়, তো হয়ে গেছে দৃষ্টাহা। আর যদি আমি আহ স্ত্রীলিঙ্গ হই তাহলে হবে দৃষ্টা। মায়া চন্দ্রः দৃষ্টা। আপনারা চাইলে এটা করতে পারেন যে এই যেখানে যে যে বাক্যগুলো আছে সেগুলোর বচন চেঞ্জ করে আপনারা পারছেন কিনা। প্রথমে হচ্ছে দেখে দেখেই করবেন, যে বচন চেঞ্জ করে এখান থেকে দেখে দেখে হচ্ছে ক্রিয়ার যে রূপগুলো সেগুলোকে চেঞ্জ করবেন। তারপর হচ্ছে না দেখে একবার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। এটা আপনারা করতে পারেন। যেমন আমি এখানে তো বললাম যে আমার দ্বারা না, না হয়ে যদি বলতাম যে আমাদের দ্বারা, তাহলে এখানে আসমা ভিহি হতো। তো আসমা ভিহি এর সাথে তখন দৃষ্টাটা কি হয়ে যেত, সেটা হচ্ছে আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন যে কি হয়। এরপর আছে কাজগুলো সুশীলের দ্বারা করা হয়েছিল।
আগেরটার মতোই। সুশীল কাজটি করেছিল এরকম কিন্তু বলেনি, বা সুশীল কাজগুলো করেছিল এবার বলেনি। বলেছে সুশীলের দ্বারা করা হয়েছিল। সুশীলের দ্বারা যেহেতু, তাই এটা হচ্ছে কর্মবাচ্যে আছে, কর্তৃবাচ্যে নেই। সুশীলের দ্বারা মানে যে কাজটা করেছে তাতে তৃতীয়া লাগবে, আর কাজগুলো এটাতে হচ্ছে প্রথমা লাগবে। সুশীল শব্দটা হচ্ছে আহ অকারান্ত পুংলিঙ্গ, নর শব্দের মতো। তো নর শব্দের থেকে হয় নারেনা। আর আরে নো, সুশীলে নো। হ্যাঁ, সুশীলেনা। এটা কে বললেন? সজল। আবার আপনি, ঠিক আছে। বাকিরা কি বুঝতে পারছেন না, বাকি যে দুজন আছেন? হ্যাঁ, বুঝতে পারছি দিদি। ঠিক আছে, কোথাও কিছু না বুঝলে অবশ্যই জানাবেন। আর আশুতোষ মহোদয়, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ দিদি, বুঝতে পারছি, একটু কষ্ট হচ্ছে আর কি। হ্যাঁ টপিকটা আসলে কঠিন একটু দিদি, মানে গলে যাচ্ছে। এটা আসলে কঠিন লাগতো না যদি আপনারা বাচ্চাটা পড়ে আসতেন। বাচ্চাটা হ্যাঁ, ওইটার জন্যই প্রথমা লাগতেছে। মানে ওই আগের যে, মানে আপনার হচ্ছে কালের বা টেন্সের যে রুলস গুলি আছে এইখানে এসে, বা কারকের যে রুলস গুলি আছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে একটু বেশি বেশি করে চেষ্টা করবেন, আর যেহেতু এখানে রূপগুলো একটু ভিন্ন আছে লিঙ্গ আর বচন ভেদে, প্র্যাকটিস করতে হবে। আম, আর হচ্ছে আরেকটা কথা বলে দিই, এখান থেকে কিন্তু তেমন কঠিন কিছু আসবে না। যেহেতু তাওয়াতু এবং ত একটু কঠিন টপিক, এটা আগের বারের প্রশ্ন দেখলেও দেখবেন যে ওখান থেকে কিন্তু এত কঠিন কিছু আসেনি। সাধারণ যেগুলো আমরা খাদিতবান, খাদিতবতী এরকম যেগুলো বলি সেগুলো এসেছে। এর থেকে বেশি কঠিন তেমন কিছুই আসেনি। তো এখানে ক্লাস নোটে যেগুলো করা হচ্ছে সেগুলোই হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, বিশেষ করে যে ধাতুগুলো, যে ধরনের বাক্য দেওয়া হচ্ছে ওগুলোই হচ্ছে লিঙ্গ আর বচন ভেদ করে, মানে চেঞ্জ করে করে আপনারা নিজেরা চেষ্টা করলেই হচ্ছে হয়ে যাবে, এর থেকে এক্সট্রা পড়তে হবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে কাজগুলো সুশীলের দ্বারা করা হয়েছিল, সুশীলেনা। তারপর করা হয়েছিল ক্রি ধাতু থেকে আসবে। আর সুশীল হচ্ছে পুংলিঙ্গ, পুংলিঙ্গ এক বচন, তাহলে হবে কি হবে? কৃতহ। গম থেকে হয় গতহ, ক্রি থেকে হবে কৃতহ। আচ্ছা, কৃতানি। এটা তুই এর দেবে কারিয়াম, কাজগুলোর অনুযায়ী তো ভার্বটা মনে হবে। হ্যাঁ, কারিয়াম থেকে তাহলে কারিয়াম। কাজগুলো হচ্ছে এখানে বহু বচন, আর কাজ শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গ, ফল শব্দের মতো। তাই হচ্ছে এখানে কৃতানি হয়েছে। কি কাহানিটা বহু বছর না কি? কি কাহানি? বহু বচন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না ক্লিয়ারলি। আচ্ছা, এরপর আছে পুস্তক দুটি ঋষির দ্বারা লেখা হয়েছিল। ঋষির দ্বারা তাই লেখা হয়েছিল বলতে, তাহলে আমরা আবার বুঝবো যেটা কর্মবাচ্যে আছে। দেখুন এখানে কিন্তু ভাববাচ্যের তেমন কিছু আহ, দেয়া হয়নি। তো আপনারা ভাববাচ্যটা আরেকটু কঠিন, এজন্য এখানে দেওয়া হয়নি এই স্লাইডে। ভাববাচ্যর টপিকও ওরকম আশা করি কমই থাকবে প্রশ্নে। তাই হচ্ছে আপনারা অর্থাৎ কর্মবাচ্য আর কর্তৃবাচ্য এই দুটো একটু মাথায় রাখবেন, তাহলেই চলবে। ঋষিধারা।
আচ্ছা, এখানে আম শেষটার উত্তর তো এখানে দেওয়া আছে যে পুস্তকে ঋষিনা লিখিতে। একটা কথা বলে রাখি, যখন হচ্ছে আমাদের কর্তৃবাচ্য হবে না, যখন এটা কর্মবাচ্য হবে, অর্থাৎ শেষের তিনটা বাক্য যে আমার দ্বারা চাঁদ দেখা হয়েছিল, সুশীলের দ্বারা কাজ করা হয়েছিল, পুস্তকগুলো ঋষির দ্বারা লেখা হয়েছিল, তো এরকম যখন কর্মবাচ্য থাকবে তখন আমরা যে ক্রিয়াপদটা সেটা আর কর্তার অনুযায়ী রূপান্তরিত করব না। কিসের অনুযায়ী রূপান্তর করব? কর্ম। কর্ম অনুযায়ী, হ্যাঁ। এটা একটু মাথায় রাখবেন যে এখানে চন্দ্রহ মায়া দৃষ্টহ, দৃষ্টহ এখানে মায়া এর কারণে হয়নি, আম, অর্থাৎ আমার শব্দটার কারণে হয়নি, হয়েছে চন্দ্রহ। চন্দ্রহ হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ, তাই এখানে দৃষ্টহ পুংলিঙ্গ এক বচনে তহ হয়, ওটা থেকে দৃষ্টহ হয়েছে। একই রকম ভাবে এখানে কারিয়ানি, এটা হচ্ছে ক্লিবলিঙ্গের বহুবচন, তাই এখানে কৃতানি হয়েছে ক্লিবলিঙ্গের বহুবচনে। তারপর এখানে পিতানি। এখানে আছে আহ পুস্তকে, অর্থাৎ হচ্ছে আহ পুস্তক শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গের দ্বিবচন। আহ ফলম ফলে ফলানি, তো ফলে ওটার মতো পুস্তকে, যার কারণে হচ্ছে এখানে ক্লিবলিঙ্গের দ্বিবচন হয়েছে। দেখুন এখানে ক্লিবলিঙ্গের দ্বিবচনে তে আছে, তাই ওখানে হয়েছে লিখিতে। দিদি, যেরকম হচ্ছে মানে কর্তায় প্রথমা হয়, যেটাতে প্রথমা লাগবে সেটা অনুযায়ী আমরা ক্রিয়াটা পরিবর্তন করবো, এটাই হ্যাঁ, তো? এক্স্যাক্টলি, এটাই করব আমরা। তো এটা হচ্ছে আচ্ছা। আপনি খেয়াল রাখবেন। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের প্রয়োগ, আশা করি এরপরে নেই, হ্যাঁ আর নেই। এই পর্যন্ত আম, কারো কোথাও কি বুঝতে অসুবিধা হয়েছে? এখন তো বুঝতে পারছি, পরে পড়ার সময় তখন। আচ্ছা, পরে পড়ার সময়ও যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আর ওই যেটা বলেছি যে এখানে যে বাক্যগুলো আছে, যেরকম আমরা এখানে করেছি, দেখুন এখানে আমরা আমরা দুজন ছিল, সেটাকে আমরা একবার পুংলিঙ্গ দিয়ে করেছি, একবার স্ত্রীলিঙ্গ দিয়ে করেছি। একই রকম ভাবে যে ত প্রত্যয়টা আছে সেটার ক্ষেত্রে আপনারা এখানে যে শিশুরা কেঁদেছিল, এখানে শিশু কেঁদেছিল বা শিশু দুটি কেঁদেছিল, এরকম করে আপনারা করতে পারেন। আবার হচ্ছে এখানে পুস্তকে, যেহেতু আমাদের পুস্তক শব্দটার জন্য হচ্ছে এখানে ক্রিয়াপদটা চেঞ্জ হবে, তাই পুস্তকটি লিখেছিল, পুস্তক দুটি লিখেছিল, পুস্তকগুলো লিখেছিল, এরকম করে হচ্ছে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করলে আশা করি পেরে যাবেন। আর এটা এটা থেকে এত কঠিন কিছু আসবে না, একদম যেটাতে জেনে একদম সব মুখস্থ রাখতে হবে ওরকম না। লকারগুলো যেরকম একদম মুখস্থ থাকতে হয় সেরকম এটা একটু কম মুখস্থ থাকলেও চলবে। আচ্ছা, এমনিতে প্রয়োগটা তো বুঝেছেন না, কোথায় প্রয়োগ হয়, কিভাবে হয়? হ্যাঁ, মোটামুটি দিদি। ওটাতে বেশি জোর দিবেন যে প্রয়োগটা কোথায় হয় সেটা ধরতে পারছেন কিনা, ওটা ধরতে পারলেই হচ্ছে আপনাদের 60 to 70% কাজ শেষ। বাকিগুলো হচ্ছে এই যে রূপগুলো, এই যে কোনটাতে কোন রূপ হয় এগুলো জানতে পারলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর হচ্ছে আমরা তো গল্প পড়বো, গল্প পড়লে হচ্ছে এই রূপগুলো দেখতে দেখতে আহ, তখন আর ভুল হবে না। আচ্ছা, অলরেডি হচ্ছে 9টা 16। এখন বলুন, আপনারা কি এখন গল্প পড়বেন, নতুন করে গল্প শুরু করবো নাকি পরের ক্লাসে? দিদি, গল্পটা দিয়ে দিলে ভালো হতো।
মানে আপনারা রেডি করবেন বাসায় এরকম? মানে একটু দেখতাম তাহলে ভালো হতো, তখন বলতে সুবিধা হয়, চেষ্টা করলে নিজে নিজে। হ্যাঁ, আগে দিয়ে দিলে ওইটা একটু দেখলে একটু পরে। ট্রাই করা হয়, বাসায় চেষ্টা করা হয়, খোঁজা হয়, এতে একটু উপকার হয়। আচ্ছা। আচ্ছা, আরেকটা কথা, যে আপনাদের কিন্তু একটা ক্লাস পেন্ডিং আছে, এটা কি আমি এই সপ্তাহে আহ শুক্রবার করে নিতে পারবো? এই আপনার সুবিধা মতো সময় আপনি জানাই দিলেই হবে। না, আপনাদেরও তো পারতে হবে শুক্রবারে, না? আর এটা আমি বলে দিই, এটা শুক্রবার। হচ্ছে গল্পের ক্লাসই হবে, মানে এরকম তাবাতু এবং তয়ের প্রয়োগ আছে, এরকম গল্পের ক্লাসই হবে। আচ্ছা, যদি দিয়ে দিন শুক্রবারে আপনি, পারফেক্ট হবে। আমার সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি আজকেই হচ্ছে এই যে গল্পটা সেটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, আপনারা আগে থেকে পড়ে রাখবেন। এরপর হচ্ছে আমরা গল্পের ক্লাসে সব আলোচনা করব। ওই আমার মতো ভুলটা কেউ করবেন না, যে কঠিন বলে ফেলে রাখবো, তারপর হচ্ছে পরীক্ষার সময় আহ কি একটা অবস্থা হয়ে যায়। এখনই অল্প অল্প প্র্যাকটিস করে ফেলুন, কারণ পরীক্ষার সময় আরো অনেকগুলো টপিক থাকবে যেগুলো আপনাদেরকে রিভিশন করতে হবে। তো তখন যদি এই এত বড় টপিকটা, এই বড় টপিকটা যদি রেখে দেন, তখন আর প্র্যাকটিস ওগুলোও হবে না, এটাও হবে না, মানে দুটোই যাবে। তাই হচ্ছে এখন বেশিক্ষণ লাগবে না, একটা দিন যদি বসেন সপ্তাহে, আধা ঘন্টার মতো যদি হাতে নিয়ে বসেন তাহলেই হয়ে যাবে। এই বাক্যগুলোকে শুধু ওলট পালট করে একটু চেঞ্জ করে নিলে হবে। আর কোনো সমস্যা থাকলে তো জিজ্ঞেস করবেন অবশ্যই। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এটুকুই। আমরা হচ্ছে শান্তি মন্ত্রের মাধ্যমে শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে নমস্কার, শুভরাত্রি।